রিসেন্ট এক্সামে আসা এই প্রশ্নটি আমরা এখন ভালোভাবে সলভ করব এবং এই প্রশ্ন সলভ করার মাধ্যমে আমরা বোঝার ট্রাই করব এক্সামিনার এখন কোন আঙ্গিকে প্রশ্নগুলো সাজাচ্ছে, আমাদের প্রিপারেশন কতটুকু সিডিএলস রিডিং কে ভালো করার জন্য, এবং আমরা এইখানে কতটুকু ভালো স্কোর নিয়ে আসতে পারি। একটা প্রশ্ন আমি এখন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রিডিং প্যাসেজ ওয়ানে। এইখানে আমাদের 13টি কোয়েশ্চেন্স আছে এবং আমাদেরকে বলে দিচ্ছে 20 মিনিটস এর মধ্যে 1 থেকে 13 পর্যন্ত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। এই ক্লাসে আপনি শেষ পর্যন্ত থাকবেন। আপনি কৌশল, টেকনিক, প্রশ্ন সলভ করার যথাযথ স্ট্র্যাটেজি সব আপনি শিখতে পারবেন। কিভাবে একটা কোয়েশ্চেন সলভ করে আপনি এক্সামে ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। রিডিং এ প্যারা খায় না এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। সবাই রিডিংটাকে ভয় পায়। সো এই রিডিংটাকে আমরা যদি খুব স্মার্ট ওয়েতে সলভ করতে পারি, তাহলে দেখবেন আপনাদের জন্য রিডিং আসলেই পানি ভাত, এবং আপনাকে মেইন কোয়েশ্চন যেগুলো হচ্ছে সেগুলো সলভ করার পারফেক্ট কৌশলটাও শিখে নিতে হবে। সো আমি আর লেট না করে ক্লাসে চলে যাচ্ছি। আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন যে আমি কিভাবে কোন আঙ্গিকে কোয়েশ্চনগুলো সলভ করতেছি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা যখন প্রশ্ন পাবো আমরা এই প্রশ্নের হেডিংসটা পড়ে ফেলবো। হেডিংসটা হচ্ছে ম্যালেরিয়া। ওকে, সো ম্যালেরিয়া নিয়ে বলতেছে এবং এখানে একটা সাব হেডিংস দেওয়া, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা ইরাসমাসের একটা উক্তি এবং এটা খুব পপুলার একটা উক্তি। এটা আমরা শুনে অভ্যস্ত। এটা অর্থ হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। ওকে, আচ্ছা, এবার আমাদের হচ্ছে প্রশ্নতে আমরা চলে যাই। আমরা প্যাসেজের নামটা পড়লাম যে ম্যালেরিয়া, এইটা নিয়ে। এখন আমাদের কথা হচ্ছে কোয়েশ্চন কোন কোন টাইপের আছে। 1 থেকে 8 পর্যন্ত কোয়েশ্চন আছে। কমপ্লিট দ্য নোটস বিলো, তার মানে এটা হচ্ছে গ্যাপ ফিল টাইপের কোয়েশ্চন। এই যে দেখুন, এইখানে গ্যাপ ফিল আছে 1 থেকে 8 পর্যন্ত। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে 9 থেকে 13 ট্রু ফলস নট গিভেন, রাইট? তাহলে আমরা শুরুতে গ্যাপ ফিল সলভ করব, তারপরে আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেন সলভ করব। ওকে, এইখানে গ্যাপ ফিলে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দাগ দিই নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে দুইটা শব্দের বেশি না, কোনো নাম্বার আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এবার আমরা কিওয়ার্ড ধরে ধরে আগাবো এবং আমি এখানে বুঝাবো কিওয়ার্ড কিভাবে আপনি ধরতে হয় বা ব্যাক করতে হয়। এইখানে বলতেছে এইজ অল ডিজিজ স্টিল ওয়াইড স্প্রেড টুডে। এইজ অল ডিজিজ এটার মানে কি? এটার মানে হচ্ছে বহু বছর আগ থেকে, বহু বছরের পুরনো রোগ এখনো সর্বত্র ছড়িয়ে আছে। মানে অনেক আগের একটা রোগ এখনো ছড়িয়ে আছে। বুঝাইতে পারছি? ওয়াইড স্প্রেড টুডে মানে আজ পর্যন্ত ছড়িয়ে আছে। ওয়াইড স্প্রেড মানে ব্যাপ্তি হওয়া, ছড়িয়ে থাকা। আচ্ছা, ওভার মেনি সেঞ্চুরিজ অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানব অস্তিত্বের বহু বছর ধরে, ইনফেকশাস ডিজিজ সংক্রামক রোগ, হ্যাজ বিন রেসপন্সিবল ফর মোর ফ্যাটালিটিস অ্যান্ড মাইজারি দেন এনি আদার। এটার নাম হচ্ছে ম্যালেরিয়া। তার মানে এই লাইনেই বলতেছে এই কথাটা যে মানব অস্তিত্বের বহু বছর ধরে এই মরণঘাতী সংক্রামক রোগটা, ফ্যাটালিটিস, ফ্যাটালিটিস মানে ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে ম্যালেরিয়া। ওকে, ইট ইজ স্টিল রাইফ টুডে। এই যে স্টিল রাইফ টুডে এটার মানে হচ্ছে এটা এখনো রাইফ। এই শব্দের অর্থ হচ্ছে ওয়াইড স্প্রেড, এর সিনোনিম ব্যাপক, বিস্তৃতি। ক্লিয়ার? এটা এখনো ছড়িয়ে আছে। এই যে দেখুন, স্টিল রাইফ টুডে, তার মানে এটা সিনোনিম মিলে গেছে। তার মানে এই জায়গা থেকে অ্যান্সার শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, উইদিন 300 মিলিয়ন কেসেস এই ইয়ার, তার মানে 300 মিলিয়ন বছরেরও কেসে, একটা বছরে প্রায় 300 মিলিয়ন কেস বের হয়। এবং এটা ওই যে বছরের পর শতাব্দীর পর শতাব্দী ধরে এই সমস্যাটা আছে, এই রোগটা আছে। তার মানে এই লাইন হচ্ছে আমাদের, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের প্রথম লাইনের প্যারাফ্রেজ। সো আপনি এই কোশ্চেন সলভ করার সময় এটাও বুঝে নেবেন যে এক্সামিনার কিভাবে প্যারাফ্রেজটা করে। ক্লিয়ার? স্টিল রাইফ টুডে, স্টিল ওয়াইড স্প্রেড টুডে, মিলে গেল। ক্লিয়ার? রাইফ এবং ওয়াইড স্প্রেড একই অর্থ। ওভার মেনি সেঞ্চুরিজ অফ হিউম্যান এক্সিস্টেন্স, এই ডিজিজটা এখনো ছড়িয়ে আছে। তার মানে শতাব্দীর পর শতাব্দী, তার মানে অনেক বছর আগ থেকে, তাই না? এইজ অল ডিজিজ মিলে গেছে। এইবার আমরা হচ্ছে বুঝলাম যে এইখানে আমাদের এটা মিলে গেল প্রথম লাইন। এবার আমরা কিওয়ার্ড ধরে 1 নম্বরের অ্যান্সার বের করব। 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি মানে হচ্ছে 17 শতাব্দী। এটা হচ্ছে 1601 থেকে 1700 সালের আগ পর্যন্ত যে সময়টা, এই 100 বছর। যেমন এখন চলতেছে 21st সেঞ্চুরি, 2001 সাল থেকে শুরু করে 2099 সাল, 2100 সালের আগ পর্যন্ত যে সময়টা। ওকে, 21st সেঞ্চুরি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, যেমন
1600 তার মানে এটা 17 শতাব্দী। এস মানে হচ্ছে 1601, 2, 3, 4 এই সালগুলা বুঝায়। ক্লিয়ার? ড্যাশ ডিসকভার্ড ইফেক্টিভলি ট্রিট ম্যালেরিয়া, এইটার মানে কি আমরা এই জায়গায় বুঝে গেলাম, তাই না? এবং এরপরেই আছে 1897 সাল। তার মানে এরপরেটা যেহেতু 1897 সাল, তার মানে আপনার অ্যান্সারটা এই লাইনের মধ্যে, এইটা হলো টেকনিক। কারণ 1897 সাল তো 17 শতাব্দীর মধ্যে পড়ে না, এটা 17 শতাব্দীর বাইরে পড়ে। তার মানে এই লাইন থেকে অ্যান্সার, কারণ 17 শতাব্দীর অংশ হচ্ছে এইটা। ড্যাশ ডিসকভার্ড ইফেক্টিভলি ট্রিট ম্যালেরিয়া, ম্যালেরিয়াকে, ম্যালেরিয়ার চিকিৎসার জন্য কি একটা ডিসকভার্ড হয়েছে, কি কিছু একটা আবিষ্কার হয়েছে। ট্রিট মানে ম্যালেরিয়ার চিকিৎসা, ট্রিট মানে চিকিৎসা, ম্যালেরিয়া চিকিৎসার জন্য ইফেক্টিভলি মানে কার্যকরভাবে কিছু একটা আবিষ্কার হয়েছে। ওকে, এরপরে দেখুন, ডেসপাইট এ কিউর, কিউর মানে নিরাময়, চিকিৎসা। আমরা কোনো কিছু চিকিৎসা করি নিরাময়ের জন্য না, কিউর নিরাময়, সেবার জন্য এইটা। এবং এইটা পাওয়া গিয়েছিল পেরুতে 1600। তার মানে এর মাঝখানে ব্র্যাকেটে কি বলছে, কিউ 9 ফ্রম দ্য, ফ্রম দ্য বার্ক অফ কিনোনান ট্রি। তার মানে কিউ 9, কিউর একটা চিকিৎসা হিসেবে কি আসলো, কিউ 9 আসলো। কিউ 9 একটা গাছ থেকে পাওয়া গিয়েছিল, কিউ 9 এটা চিকিৎসা হিসেবে, কিউর মানে চিকিৎসা হিসেবে। তাহলে ম্যালেরিয়া চিকিৎসা হিসেবে কি আবিষ্কার হইলো বলেন তো, কিউ 9 আবিষ্কার হইলো। রাইট? সো এই যে কিউ 9, এবং এটা ওরা কিভাবে প্যারাফ্রিজ করছে, ওরা প্যারাফ্রিজ করে দিছে কিউর, কিউর মানে নিরাময়, চিকিৎসার জন্য, চিকিৎসার জন্য ব্র্যাকেটে বলে দিছে কি, কিউ 9। এবং এটা পেরুতে পাওয়া গেছিল, পেরু হচ্ছে একটা দেশের নাম। ওকে, এই যে ফাউন্ড ইন পেরু, পেরুতে পাওয়া গিয়েছিল। ওকে, গুড। এরপরে আমরা একটু দেখি 19th সেঞ্চুরি, 19 শতাব্দী, এটা আমাদের দরকার নেই কারণ এখানে অ্যান্সার না। আমরা এরপরে অ্যান্সারে যাই। থ্রি প্রবলেমস টু ওভারকামিং ম্যালেরিয়া, ম্যালেরিয়া ওভারকাম করার জন্য, মানে মানে ম্যালেরিয়ার রোগটাকে সমাধান করার জন্য তিনটা প্রবলেমের কথা। থ্রি প্রবলেমস, একটা হচ্ছে সাইন্টিফিক, তো এটাকে আমরা ডাক দিই সাইন্টিফিক। তো সাইন্টিফিক প্রবলেমটা এখানে, সাইন্টিফিক আমরা কোন জায়গায় আছে সেটা একটু দেখি। এই যে আমরা যদি সিরিয়ালি যাই, এই যে ফার্স্ট রিজন হচ্ছে সাইন্টিফিক, 1 নম্বরে সাইন্টিফিক ছিল না, সো সাইন্টিফিক এটা আমরা পেয়েছি। তো এটা আমরা দাগ দিতেই পারি। এখন বলতেছে কি, এখন বলতেছে প্লাজমোডিয়াম প্যাথোজেন। প্লাজমোডিয়াম প্যাথোজেন এটা কি ভাই, সাইন্টিফিক জিনিসগুলোর নাম অনেক বিদঘুটে হয়, হ্যাঁ, একটু কঠিন, বাট আমাদের বোঝার দরকার নেই। আমরা দেখি প্লাজমোডিয়াম প্যাথোজেন কোন জায়গায় আছে, প্রোটোজেন প্যারাসাইট, এই যে প্লাজমোডিয়াম আছে, সো আমরা এখানে দাগ দিয়ে দিই, আর কি দরকার, এই যে দাগ দেন, প্লাজমোডিয়াম, এটা পেয়ে গেছি আমরা। তার মানে এইখান থেকে অ্যান্সার। হ্যাঁ, ড্যাশ অ্যান্ড ট্রিকি, এর পরের অংশ আর পড়ার দরকার নাই, ড্যাশ অ্যান্ড ট্রিকি। ওকে, সো আমরা এটা একটু দাগ দিই, ট্রিকি তার মানে কিছু, এবং মানে রহিম এবং করিম বলি না, সো এরকম অ্যান্ড ট্রিকি আছে, তাহলে ট্রিকির আগে কি বসবে সেটা দরকার। দেখি, কজেস ম্যালেরিয়া নট অনলি কমপ্লেক্স বাট অলসো ডেভিয়াস। এই যে দেখুন, আমি বললাম রহিম এবং করিম, রহিম এবং করিম বলা যে কথা, নট অনলি রহিম বাট অলসো করিম বলা একই কথা। বুঝাইতে পারছি এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মতো, যে রহিম এবং করিম যে কথা, নট অনলি রহিম বাট অলসো করিম একই কথা। আরেকভাবে আমি যদি আপনাকে বুঝাই, ট্রিকি, ট্রিকি মানে হচ্ছে কি, কৌশল, চতুর, ধূর্ত, চালাক। ডেভিয়াস অর্থ হলো চালাক। তার মানে এর আগে কি আছে, কমপ্লেক্স। তার মানে এটা কমপ্লেক্স এবং ট্রিকি, তার মানে অ্যান্সার হচ্ছে এখানে কমপ্লেক্স। ক্লিয়ার? এরপরও যদি আপনি না বুঝেন, আরেকটা টেকনিক আপনাদের বলি, সেটা হচ্ছে কি, কমপ্লেক্স মানে জটিল, ডেভিয়াস মানে কি সেটা জানেন না, কিন্তু ট্রিকি মানে জানেন। ট্রিকি আর কমপ্লেক্স তো এক না। তার মানে ট্রিকিটা হচ্ছে পরেরটা, আগেরটা আপনার দরকার। আরো ইজি করে বললে, ওরা যেহেতু গ্যাপ বের করতে চাচ্ছে, এন দিয়ে যেহেতু যুক্ত, এন্ডের পরেরটা দেওয়া আছে, এন্ডের আগেরটা বের করবেন, তাহলে বার্টলস এর পরেরটা দেওয়া আছে ডেভিয়াস, বার্টলস এর আগেরটা কি হবে, কমপ্লেক্স। ক্লিয়ার? এইটা তাহলে অনেক ভাবে আপনারা বের করতে পারলেন, যে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, ট্রিকি তো জটিল না, তাহলে ট্রিকিটা বোঝাচ্ছে ডেভিয়াসকে, সিনোনিম, তার এর আগে হচ্ছে কমপ্লেক্স। আবার এন্ড এর পরের অংশ দেওয়া আছে, আগের অংশ বের করবেন, বাট অলসো পরেরটা দেওয়া আছে, আগেরটা কি, কমপ্লেক্স। হয়ে গেল, 2 নাম্বার আমাদের হয়ে গেল। এবার দেখুন, 7 স্টেজ লাইফ সাইকেল, এইটা, হ্যাঁ, তো 7 স্টেজ লাইফ সাইকেল কোন জায়গায়, এটা একটু আমরা যদি দেখি, 7 স্টেজ লাইফ সাইকেল, এটা একটু আমরা বের করি, 7 স্টেজ লাইফ সাইকেল, 7 স্টেজ লাইফ সাইকেল একটু দেখেন। এই যে 7 টাইমস ডুরিং ইটস লাইফ সাইকেল, দেখছেন 7 টাইমস, মানে 7 স্টেজেস লাইফ সাইকেল মিলল। ওকে, এরপরেরটা কি আমরা দেখি, অল্টার, অল্টার হলো পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, ডিফারেন্ট হওয়া, বিভিন্ন হওয়া, কোনো কিছু পরিবর্তন হওয়া মানে বিভিন্ন রকম হচ্ছে। ডিউরিং ইচ ফেজ, প্রত্যেক ধাপের সময়
পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা বের করব। তাহলে এর পরের থেকে দেখি, সিরিয়ালি যেহেতু আসতেছে, প্রেজেন্টিং এ ডিফারেন্ট সাইকোলজি এট ইচ স্টেজ, স্টেজ ইচ স্টেজ মানে ইচ ফেজ, প্রত্যেক ধাপ, মিলল এইটা। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে অল্টার, পরিবর্তন হওয়া, ডিফারেন্ট মানে কি হওয়া, অল্টার হওয়া, পরিবর্তন হওয়া। তাহলে ডিফারেন্ট কি বলেন তো? ডিফারেন্ট ফিজিওলজি। সো এখানে অ্যান্সার হচ্ছে ফিজিওলজি, ফিজিওলজি, ফিজিওলজি। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে ফিজিওলজি। ওকে, সো অল্টার্স মানে ডিফারেন্ট, ফিজিওলজি ইচ ফেজ। ওকে, এরপরে 4 নম্বরটা দেখেন। 4 নম্বরে কি বলতেছে? 4 নম্বরে বলতেছে এবিলিটি টু স্টে ড্যাশ ফর এ লং, শর্ট অর লং টাইম। আগের গুলাতে দেখুন আপনাদের কিছু হিন্টসটা সুন্দর করে দেওয়া ছিল, যেমন 7 স্টেজ লাইফ সাইকেল, প্লাজমোডিয়াম প্যাথোজেন, এরকম ডিরেক্ট হিন্টস দেওয়া ছিল, বা 17th সেঞ্চুরি। এইখানে এমন ডিরেক্ট কোনো হিন্টস নাই। এইখানে জাস্ট দেওয়া আছে স্টে, স্টে মানে থাকা, কোনো কিছু অবস্থান করা, থাকা। হ্যাঁ, শর্ট, এই যে শর্ট, শর্ট মানে সংক্ষিপ্ত, লং মানে বড় সময়। তাহলে শর্ট সময়, লং সময় কি হইতে পারে? শর্ট সময় হইতে পারে 1 মাস, লং সময় হইতে পারে 1 বছর, তাই না? তার মানে এখানে শর্ট এবং লং সময়ের কথা বলতেছে। স্টে, থাকে, কিছু একটা থাকে, শর্ট সময় অথবা লং সময়। সিরিয়ালি আসবে যেহেতু, এবং আপনারা দেখুন প্রথমটার আনসার আপনারা এই জায়গায় পেয়েছিলেন, 2 নম্বরটা এখানে, 3 নম্বরটা এখানে, দেখছেন তো? সিরিয়ালি আসবে। ওকে, short or long time. Drug designed parasite in the one phase may be ineffective in another 6. It can also remain dormant in body from age days to decades. Days মানে হচ্ছে দিনগুলো, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই। ওকে, তার মানে এটা শর্ট টাইম। ডিকেটস মানে 10 বছর। ডিকেটস বলতে 10 বোঝায়, 10। তার মানে ডিকেটস হচ্ছে লম্বা সময়, ডেইজ হচ্ছে ছোট সময়। তাহলে শর্ট হচ্ছে ডেইজ, ডিকেটস হচ্ছে লং। তার মানে এই লাইন থেকে অ্যান্সার হবে, এই লাইন, এই লাইনটা। বুঝাইতে পারছি? এই লাইন থেকে। ওকে, শর্ট মানে ডেজ, ডিকেটস মানে লং টাইম। ডিকেটস বলতে 10 বোঝায়, তাহলে 10 ইয়ার মানে অনেক বড় সময়। ডেজ মানে তো দিন, ছোট সময়। তার মানে এটা মিলল। এখন থেকে স্টে মানে থাকা। ইট ক্যান অলসো, ইট বলতে ম্যালেরিয়ার কথা বলতেছে। ইট ক্যান অলসো রিমেইন, এই যে রিমেইন মানে হচ্ছে স্টে, থাকা। কিভাবে থাকবে? ডরম্যান্ট, এই যে সে, এবং স্টে এর পরে অ্যান্সার চাচ্ছে, প্রশ্নতে স্টে এর পরে অ্যান্সার চাচ্ছে, রিমেন এর পরে অ্যান্সার দেওয়া আছে। ডরমেন্ট মানে লুকায়িত হয়ে থাকা, গুপ্ত অবস্থায় থাকা, কোনো কিছু লুকায়িত হয়ে থাকা, হিডেন, গুপ্ত। হ্যাঁ, ডরমেন্ট, তার মানে স্টে থাকবে, কিভাবে থাকবে? ডরমেন্ট হয়ে থাকবে। সো অ্যান্সার হচ্ছে ডরমেন্ট। ক্লিয়ার? ডরমেন্ট হয়ে গেল। এবার আমরা হচ্ছে 5 নম্বরে যাব। অ্যানোফিলিস মসকিউটোস। এইটা জাস্ট আমরা একটা কিওয়ার্ড হিসেবে ডাক দিতে পারি, এই যে অ্যানোফিলিস মসকিউটোস আছে, সো এটা আমরা কিওয়ার্ড হিসেবে ডাক দিতেই পারি। ওকে, আচ্ছা। কোন জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা তো আছে ইউটিউবে। ওকে, সো আপনারা জাস্ট পিছনে নিয়ে বারবার দেখুন, মাথার মধ্যে একদম ঢুকে যাবে ভাই, মনোযোগ দেন, দেখবেন। রিসেন্ট এক্সামে কঠিন প্যাসেজটা, এটা কিন্তু একাধিকবার আসছে, বারবার আসা একটা প্যাসেজ। এটা অনেক কঠিন মনে হইলে এখন আপনাদের কাছে আমার ক্লাস করার পর সহজ লাগবে। ওকে, অথবা আপনার কমেন্ট বক্সে লিখতে পারবেন যে কেমন লাগতেছে ক্লাসটা। শুড বি ফোকাস ফর ড্যাশ, বাট ডিফারেন্ট স্পেসিস ফ্লেভার ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াটার। তার মানে এখানে হচ্ছে ডিফারেন্ট স্পেসিস, ডিফারেন্ট প্রজাতি। হ্যাঁ, আবার হচ্ছে ডিফারেন্ট ওয়াটার। হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াটার। ওকে, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার। এখন দেখি আমরা অ্যানোফিলিস। আচ্ছা, আচ্ছা, এরপরে এইটা বলছে দ্য প্রবলেম ইজ, এই যে ডিফারেন্ট স্পেসিস। ওকে, ডিফারেন্ট স্পেসিস এটা আমরা পেয়েছি। ডিফারেন্ট এনভায়রনমেন্টস, এনভায়রনমেন্টস মানে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার হইতে পারে। হ্যাঁ, এনভায়রনমেন্টের একটা উপাদান তো পানি। তার মানে এই লাইনটা আমরা পেয়ে গেছি, তার মানে এখানে আগেরটা আমাদেরকে বের করতে বলছে, আগেরটা। তার মানে এই লাইনের আগে আমরা যাই। আগে গিয়ে আমরা এখন দেখি, ইট উড সিম, সিম লজিক্যাল। এখানে বলতেছে শুড ফোকাস, ফোকাস মানে মনোযোগ দেওয়া, সতর্ক থাকা। হ্যাঁ, কোনো কিছুর উপর সতর্ক থাকা। এখানে বলছে ইট উড সিম লজিক্যাল টু ক্যারি আউট, এই যে ক্যারি আউট মানে ফোকাস, সতর্ক থাকা, মনোযোগ দেওয়া। কিসের উপর মনোযোগ দিবে? এক্সটারমিনেশন ক্যাম্পেইনের উপর। এক্সটারমিনেশন মানে হচ্ছে নির্মূল করা, কোনো কিছুকে শেষ করে ফেলা, নির্মূল করা। ক্যাম্পেইন মানে অভিযান। এই যে ম্যালেরিয়া রোগ হওয়ার কারণে অ্যানোফিলিস মশাকে নির্মূল করে ফেলতে হবে। সো এখানে অর্থটা কি রকম? শুড বি মানে উচিত হচ্ছে ফোকাস দেওয়া, মনোযোগ দেওয়া। তো ইট উড সিম লজিক্যাল টু ক্যারি আউট, ক্যারি আউট মানে ফোকাস, মনে হচ্ছে বাস্তব, মানে মনে হচ্ছে বাস্তবিক অর্থে মনে হচ্ছে ক্যারি আউট, ফোকাস দেওয়া উচিত। ক্যারি আউট অর্থ হচ্ছে ফোকাস, কিসের উপর? এক্সটারমিনেশন ক্যাম্পেইনের উপর। ক্লিয়ার? সো এই যে দেখুন মিলে গেছে।
এক্সটারমিনেশন ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে এরপরে এটা আমরা একটু দেখি। এক্সটারমিনেশন ক্যাম্পেইন, এটা মিললো, এটা আমরা অ্যান্সার দিয়ে দিলাম। এরপরেরটা ডিফারেন্ট হ্যাবিটস, মানে বিভিন্ন রকমের হ্যাবিটস, অভ্যাস। তো ডিফারেন্ট হ্যাবিটস এটাতে আমরা দাগ দিতে পারি। ডিফারেন্ট হ্যাবিটস, ওয়াটার ইজ এন অবভিয়াস টার্গেট বাট সাম প্রেফার স্যালাইন ওয়াটার। আচ্ছা, ডিফারেন্ট হ্যাবিটস আমাদের দরকার, মসকিটোস। এই যে ডিফারেন্ট হ্যাবিটস, দেখছেন? ডিফারেন্ট হ্যাবিটস, এক্সট্রা এই কথাগুলো তো আমাদের দরকার নেই। ডিফারেন্ট হ্যাবিটস কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন দেখি মোস্ট লাইক হট, মানে এখানে একটা হটের কথা বলতেছে, গরম কিছু একটা। হটের সিনোনিম হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম। বাট বাট সাম ক্যান ড্যাশ কোল্ড ওয়েদার, বাট কিছু সাম ক্যান, হ্যাঁ, ড্যাশ কোল্ড ওয়েদার। তার মানে মোস্ট লাইক হট আর কিছু কোল্ড। হটের অ্যান্সার আমাদের চাচ্ছে না, আমাদের চাচ্ছে কোল্ড ওয়েদারের অ্যান্সারটা কি। তো দেখি হট কোন জায়গায় আছে, এই যে এই লাইনে সিরিয়ালি গেলাম। অল দ্য মসকিটোজ আর মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ, ওই যে ওয়ার্ম হিউমিড ওয়াটার। এই যে ওয়ার্ম, ওয়ার্ম হচ্ছে হট। ক্লিয়ার? হট ওয়েদার, হট মানে গরম, আর্দ্র আবহাওয়া, তার মানে হট মিলল। সাম হাইবারনেট, এই যে কিছু হচ্ছে শীতনিদ্রায় থাকে। সাম, ওই যে সাম ক্যান, কিছু পারে কি হাইবারনেট। নর্দার্ন উইন্টার, উইন্টার মানে কি কোল্ড ওয়েদার না? সো নর্দার্ন উইন্টার মানে কোল্ড ওয়েদারে কিছু কি করে, হাইবারনেট করে। হাইবারনেট করা মানে শীতনিদ্রায় থাকে। ওকে, সো হাইবারনেট হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সো এই যে দেখুন, আপনি মিলায় মিলায় যান। প্রথমে আমরা দেখলাম ডিফারেন্ট হ্যাবিটস, সো এই যে ডিফারেন্ট হ্যাবিটস মিলল। হট, হট মানে ওয়ার্ম হিউমিড ওয়েদার, গরম আর্দ্র আবহাওয়া, হট মিলল। হ্যাঁ, এটা প্যারাফ্রেজ করে এটা দিছে। এরপরে কমা দিয়ে, এই যে কমা দিয়ে সাম, সাম, এই যে সাম মিলল। ড্যাশ থ্র নর্দার্ন উইন্টার, উইন্টার মানে কি শীতকাল। শীতকালে আবহাওয়া কিরকম থাকে ভাই? কোল্ড, তার মানে কোল্ড ওয়েদার হইল। তো কোল্ড ওয়েদারে সাম কি করে? হাইবারনেট করে। হাইবারনেট মানে শীতনিদ্রায় থাকে, ঘুমায় থাকে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আগেরটা আমাদের রিজন ছিল সোশ্যাল, এখন আমাদের রিজন হচ্ছে ইকোনমিক, তাই না? ইকোনমিক। সো ইকোনমিকটা আমরা একটু দেখি, কি ওয়ার্ড ইকোনমিক। এই যে দেখুন, ম্যালেরিয়া পজেস এন ইনর্মাস ইকোনমিক, এই যে দেখুন ইকোনমিক মিলে গেছে, দাগ দিলাম। ম্যালেরিয়া অফেন অকার্স ইন পুয়ার প্লেসেস, মানে ম্যালেরিয়া গুলা ঘটে পুয়ার প্লেস। পুয়ার প্লেস মানে খারাপ জায়গায়। ওকে, এরপরে বলছে কি নট এনি ড্যাশ অ্যালাউ ডিস্ট্রিবিউশন ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট মানে চিকিৎসা ব্যবস্থা এলাও করার পরেও, এলাও মানে অনুমতি দেওয়ার পরেও, চিকিৎসা ব্যবস্থা অনুমতি দেওয়ার পরেও, মানে বিভিন্ন, ডিস্ট্রিবিউশন মানে বিভিন্ন জায়গায়, ডিস্ট্রিবিউট করা মানে বন্টন করা, বিস্তার করা, বিভিন্ন জায়গায় চিকিৎসা বিস্তার করার পরেও, নট এনি, উইদাউট মানে নট, উইদাউট ওই যে আমি লিখে রাখছি নট, নট মানে না, তার মানে কিছু একটা নাই, কি নাই সেটা দেখি। পোর প্লেসেস, হ্যাঁ, থ্রাইভ ওয়ার্ল্ডস, এই যে পোরেস্ট, এই যে দেখুন পোরেস্ট, পোরেস্ট অ্যান্ড মোস্ট রিমোট কমিউনিটিস, কমিউনিটি মানে সম্প্রদায়, সোসাইটি, জায়গা, প্লেস না, তার মানে পোর প্লেস, এটা মিলল। হ্যাঁ, এখন দরকার আমাদের চিকিৎসা বিস্তার করা হয়ে গেছে, চিকিৎসা বিস্তার অনুমতি দেওয়ার পরও কিছু একটা নাই, কি নাই সেটা। দেয়ার ইজ এ ভিশিয়াস বাট অলমোস্ট inescapable malaria poverty cycle. Poor people not have the resources to protect themselves from the mosquitoes and malaria tends to hit. আচ্ছা, even if an affordable and effective vaccine were available, দেখুন affordable and effective vaccine were available, তার মানে কি অ্যাফোর্ড করা যাচ্ছে, মানে কিনা যাচ্ছে, বা চিকিৎসা করানো যাচ্ছে। ইফেক্টিভ মানে কার্যকরী। ভ্যাকসিন, ভ্যাকসিন মানে কি ট্রিটমেন্ট না? ওয়ার অ্যাভেলেবল, এইটা থাকার পরেও মানে এলাও, অ্যাভেলেবল মানে এলাও, অ্যাফোর্ডেবল এন্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট থাকার পরেও নো ইনফ্রাস্ট্রাকচার, এই যে দেখুন দেয়ার ইজ নো ইনফ্রাস্ট্রাকচার, মানে কি নাই? কোনো কাঠামো নাই, তার মানে উইদাউট কি ইনফ্রাস্ট্রাকচার, কাঠামো নাই। বুঝাইতে পারছি? ইনফ্রাস্ট্রাকচার, এই যে, তার মানে এইখানে বলতেছে কি অ্যাফোর্ডেবল এন্ড ইফেক্টিভ ভ্যাকসিন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ইফেক্টিভ ভ্যাকসিন ওয়ার অ্যাভেলেবল, তার মানে ওরা এলাও করতেছে ট্রিটমেন্ট, চিকিৎসার ব্যবস্থাকে, কিন্তু ওইখানে কি নাই? কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, নো ইনফ্রাস্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে ওই যে মেইন পরীক্ষায় আসা কোশ্চেন। সো আপনি এটাকে স্কিপ করে পরীক্ষা হলে বসতে পারবেন। আপনার যদি ভাই কঠিন লাগে আমার ভিডিওটা বারবার শুনুন, এবং এইটার উপর আপনার দক্ষতা রাখতেই হবে ভাই। এটার উপর দক্ষতা ছাড়া আপনি কোনোভাবেই মেইন পরীক্ষা হলে তো ভালো করতে পারবেন না। ক্লিয়ার? এবার দেখুন কালচারাল, থার্ড কালচারাল। ওকে, কালচারাল, ওকে কালচারাল রাখ দিলাম। তো কালচারাল কি বলতেছে? ম্যালেরিয়া লাইফ থ্রেটেনিং, লাইফ থ্রেটেনিং মানে জীবনের জন্য হুমকি স্বরূপ, লাইফ থ্রেটেনিং মানে জীবনের জন্য হুমকি স্বরূপ। সো আমরা কালচারাল এটা একটু বের করি, কালচারাল কোথায়? এই যে থার্ড চ্যালেঞ্জ ইজ কালচারাল।
এই যে এটা বলে দিচ্ছে কালচারাল। ওকে, তো আমরা এখানে একটু দাগ দিলাম, কালচারাল মিলল। লাইফ থ্রেটেনিং, ম্যালেরিয়া। ম্যালেরিয়া দিস পটেনশিয়ালি লিথাল ডিজিজ। এই যে দেখুন, লিথাল ডিজিজ মানে মরণঘাতী রোগ। লেথাল মানে মরণঘাতী, তাহলে যেটা আপনার মরণঘাতী, মৃত্যু ঘটায়, সেটা কি লাইফ থ্রেটেনিং না? জীবনের জন্য হুমকি না? ইয়েস। এরপর ইজ কনসিডার্ড, এটা মানে হচ্ছে ম্যালেরিয়া কনসিডার্ড, ম্যালেরিয়াকে বিবেচনা করা হচ্ছে। এই যে ম্যালেরিয়া কনসিডার্ড, তার মানে সিম, এই যে সিম মানে বিবেচনা করা, মনে করা, কনসিডার মানে বিবেচনা করা, কি মনে করা হচ্ছে? ইনভার্টেড কমার মধ্যে লিখাই আছে অ্যান্সারটা, নর্মাল। তার মানে এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং। লাইফ থ্রেটেনিং মানে কি? লিথাল ডিজিজ। এত কিছুর পরও ম্যালেরিয়াকে কনসিডার কনসিডার করা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে, মনে করা হচ্ছে, কি রকম মনে করা হচ্ছে? নর্মাল মনে করা হচ্ছে। দেখুন কত সহজে টাফ কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। আপনার যদি মনে হয় যে টাফ লাগছে বাট এখন ইজি লাগছে, বাট আপনি সলভ করতে পারেননি, তার মানে মনে করবেন ভাই আপনারা কষ্ট পাবেন না, ইংলিশের এক্সপোজারটা লস। আপনাকে সুন্দরভাবে কোশ্চেনগুলো আমি যেভাবে সলভ করেছি এইভাবে সলভ করতে হবে। ওকে, এখন আমরা চলে যাব ট্রু ফলস নট গিভেন সলভিং এ, রাইট? ওকে, সো ট্রু ফলস নট গিভেনে আমাদের 9 থেকে 13তে, যেহেতু এই প্যাসেজের এই পর্যন্ত আমরা অ্যান্সার পেয়েছি গ্যাপ ফিলে, তার মানে এর পরের অংশ, এই যে এই বাকি অংশগুলা থেকে আমাদের কি আসবে? এই বাকি অংশগুলা থেকে ট্রু ফলস নট গিভেন আসবে প্যাসেজে। সো আমরা এখন চলে যাই, খুব সহজভাবে আমরা সলভ করবো। ডিডিটি ফেইল্ড, ডিডিটি মানে কি সেটা জানি না, বাট একটা নাম, এটা ভালো কিওয়ার্ড, তাই না? ডিডিটি ফেইল্ড, ফেইল্ড মানে ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে? কিল, হত্যা করতে, মারতে, কি? অল দা মসকিউটোস, সবগুলা মশা, সব মশা মারতে ডিডিটি ব্যর্থ হয়েছে। সো আমরা এখন দেখি ডিডিটি কোন জায়গায় আছে। এইখানে যেহেতু আমাদের গ্যাপফিল শেষ হয়েছিল, এরপরে দেখি এই জায়গায় আমাদের ডিডিটিটা নাই। এরপরে পেজে যাই, এইখানে দেখি, হ্যাঁ এই জায়গায় গিয়ে আমরা একটা ডিডিটির ব্যাপার পাইছি। ওকে, সো ডিডিটি কি হয়েছে? ফেইল্ড, ব্যর্থ হয়েছে। কিল, মারতে অল দা মসকিউটোস, সব মশা, শুধু মসকিউটোস না, অল মসকিউটোস, সব মশা। এখন আমরা দেখি ডিডিটি হুইচ দে স্প্রেড এভরিহোয়ার, মানে ডিডিটি হচ্ছে একটা কেমিক্যাল, হ্যাঁ, ওইটাকে স্প্রে করা হয়েছে এভরিহোয়ার। এটা আমি আরো সহজ করে বুঝাইলে, আমাদের যখন সিটি কর্পোরেশন থেকে আমাদের বাসা বাড়িগুলাতে বা আমাদের আশেপাশে মশার যখন উপদ্রব বেড়ে যায়, সিটি কর্পোরেশন থেকে কি করা হয়? মশা মারার জন্য কীটনাশক দেওয়া হয়, ওই যে ডিডিটি, যেটা ওইটাই। সো ডিডিটি হচ্ছে স্প্রে করা হয়েছে, স্প্রে করা হয়েছে মানে আহ বিস্তার করা হয়েছে এভরিওয়্যার, সর্বত্র, সব জায়গায়। ওকে, আচ্ছা, এই যে স্প্রেড, এখানে স্প্রেড আছে, দেখছেন? ডিডিটিটাকে স্প্রে করা হয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে বলা আছে দেখুন, ডোজিং হিউম্যান ডুয়েলিংস। ডোজিং করা মানে বিজিয়ে ফেলা, মানুষ যে জায়গাগুলোতে বসবাস করে কীটনাশক দিয়ে ওই জায়গাগুলোকে একদম বিজিয়ে ফেলা হয়েছে, মানে সব জায়গায় কীটনাশক দেওয়া হয়েছে। এরপরে দেখা গেছে মসকিউটো ব্রিডিং। আচ্ছা, অলদো দ্য মেজরিটি অফ মসকিউটোস পেরিস্ট, এই যে দেখুন, যদিও, অলদো যদিও, বেশিরভাগ, মেজরিটি অফ মানে বেশিরভাগ, মসকিউটোস পেরিস্ট, পেরিস্ট মানে মারা গিয়েছে, যদিও বেশিরভাগ মসকিউটোস মারা গিয়েছে, বেশিরভাগ, বেশিরভাগ মানে কিন্তু সব না, মনে রেখেন। দোজ সার্ভাইভড, দোজ মানে ওই মসকিউটোস, দোজ হচ্ছে এখানে প্রনাউন, দোজটা বোঝাচ্ছে মসকিউটোস। দোজ সার্ভাইভ, সার্ভাইভ মানে বেঁচে ছিল, মানে দোজ বলতে মসকিউটোস এর কথা বলতেছে। মসকিউটো সার্ভাইভ, যেগুলা বেঁচে ছিল। কেমিক্যাল, কেমিক্যাল দেওয়ার পরও, মানে এই ডিডিটি দেওয়ার পরেও যেগুলা বেঁচে বেঁচে গিয়েছিল, এরা হচ্ছে ব্রেড, ব্রেড মানে এরা তৈরি করতেছে, জন্ম নিচ্ছে নিউ জেনারেশন অফ মিউটেটেড মসকিউটোস, মানে এগুলা নতুন প্রজন্মের মানে নতুন বংশ বিস্তার করতেছে, মশার নতুন বংশ বিস্তার করতেছে। তার মানে কি দাঁড়াইলো কথাটা? যদিও বেশিরভাগ মসকিউটোস মারা গিয়েছিল ডিডিটি স্প্রে করার কারণে, যে মসকিউটোস, যে মশাগুলা বেঁচে গিয়েছিল, তারা হচ্ছে নতুন বংশ বিস্তার করতেছে, নতুন ভাবে, নতুন প্রজন্মে নতুন ভাবে বংশ বিস্তার করতেছে। তার মানে ডিডিটি কি সব মসকিউটোস মেরে ফেলতে পারছিল? না, ডিডিটি ব্যর্থ হয়েছিল, সব মসকিউটোস মারে নাই, বেশিরভাগ মারছে কিন্তু সব না। বেশিরভাগ মানে 100 এর অর্ধেক মানে কত? 50, 60 হইতে পারে, 70 হইতে পারে, 80 হইতে পারে, 90 হইতে পারে, কিন্তু 100-তে 100 না, অল না তো। তো এই জন্য এটা ট্রু, ঠিক আছে, হ্যাঁ, ডিডিটি হচ্ছে সব মসকিউটোস মারতে পারে নাই, সো এটা হচ্ছে ট্রু। ওকে, গুড। আচ্ছা, এরপরেরটা আমরা একটু দেখি, 10 নাম্বার। হু, হুটা কি জানি না। হু কিল্ড, মেরেছিল মসকিউটোস, মশাগুলাকে। হু কিল্ড মসকিউটোস ইউজিং ক্লোরোকুইন, মানে ক্লোরোকুইন, ডিডিটির মতো আরেকটা কেমিক্যালের নাম ক্লোরোকুইন। ক্লোরোকুইন ব্যবহার করে হু হচ্ছে মসকিউটোস মারছে। তো হু হচ্ছে একটা কিওয়ার্ড, ক্লোরোকুইন হচ্ছে আরেকটা কিওয়ার্ড। সো আমরা এখন দেখি হু কোন জায়গায় সিরিয়ালি যেহেতু আসবে। এই যে দেখুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু,
এটার সদর দপ্তর হচ্ছে, হেডকোয়ার্টার্স হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। ওকে। হু কিল্ড মসকিউটোস? ক্লোরোকুইন। ক্লোরোকুইন কোন জায়গায় দেখি আমরা? এই যে ড্রাগ, ড্রাগ হচ্ছে ঔষধ, ক্লোরোকুইন ঔষধ। ওকে। তো দেখি, হু রিনিউড দ্য কেমিক্যাল অ্যাসাল্ট বাট টার্গেটেড অনলি দ্য প্যারাসাইট। ওকে। তো মানে হু হচ্ছে রিনিউ, রিনিউ করা মানে তৈরি করতেছিল একটা কেমিক্যাল। হ্যাঁ, কেমিক্যাল অ্যাসাল্ট, কেমিক্যাল অ্যাসাল্ট মানে রাসায়নিক একটা আক্রমণ, রাসায়নিক একটা আক্রমণ চালাচ্ছিল। এই ঔষধের নামটা কি? ক্লোরোকুইন। ড্রাগ মানে ঔষধ। হুইচ দে ডিস্ট্রিবিউটেড, যেটা তারা বিতরণ করেছিল। ডিস্ট্রিবিউট করা মানে বিতরণ করা কোথায়? ইন পার্টস অফ সাউথ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, মানে বিভিন্ন জায়গায়, আমেরিকা, এশিয়া, আফ্রিকার বিভিন্ন জায়গায় তারা এই ক্লোরোকুইন ড্রাগটা বিতরণ করেছিল। কারা? হুরা। ওকে। দ্য ডিসেমিনেশন ওয়াজ প্রলিফিক। ডিসেমিনেশন মানে বিস্তার করা, মানে এই মেডিসিনটা সব জায়গায় দেওয়া হয়েছিল। প্রলিফিক মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছিল। ইট টার্নড আউট রেকলেস, মানে এত বেপরোয়া ভাবে দেওয়া হওয়ার পর হতাশাজনক। রেকলেস মানে হতাশাজনক, বেপরোয়া ভাবে দেওয়া হয়েছে। কারণ কি? এ ফিউ জেনারেশনস অফ প্লাজমোডিয়াম লেটার মিউটেন্ট প্যারাসাইটস ইমার্জ। এই যে মিউটেন্ট প্যারাসাইটস মানে এই পরজীবীটা নতুন ভাবে ইমার্জ হয়েছে, আবির্ভাব হয়েছে, এন্ড প্রলিফারেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। প্রলিফারেটেড মানে হচ্ছে বংশ বিস্তার করা। প্রলিফারেটেড বংশ বিস্তার করা, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তার মানে কি হইল? হু একটা কেমিক্যাল নিয়ে আসলো, নাম হলো ক্লোরোকুইন। তারা এই কেমিক্যালটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিস্তার করে দিল, একদম ছড়িয়ে ছিটিয়ে দিল। ক্লিয়ার? কিন্তু এটা আলটিমেট একটা বেপরোয়া হয়ে গেল, যে কিছু মারা গেছিল, বাট মিউটেন্ট প্যারাসাইটস মানে কিছু মিউটেন্ট, নতুন পরজীবী, এরা হচ্ছে আবার নতুন করে আবির্ভাব হয়েছে। নতুন পরজীবীরা আবির্ভাব হয়েছে এন্ড বংশ বিস্তার করছে, বিশ্বের বিভিন্ন জায়গায় বংশ বিস্তার করছে। তার মানে কি? হু কিল করতে পারছিল মসকিউটিস ইউজ ক্লোরোকুইন ইউজ করে? না, বরং এরা নতুন ভাবে প্রলিফারেটেড হয়েছে, বংশ বিস্তার লাভ করছে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ফলস। বুঝতে পারছি? হু হচ্ছে মসকিউটোস ক্লোরোকুইন ইউজ করে মারতে পারে নাই, বরং এরা বংশ বিস্তার করছিল। ক্লিয়ার? ওকে। এরপরে এইটা দেখুন, 11 নম্বর। আফটার দ্য ইউজ অফ ডিডিটি এন্ড ক্লোরোকুইন, এই যে এটা কি ওয়ার্ড? ডিডিটি এন্ড ক্লোরোকুইন। আফটার, আফটার মানে পরে, ইউজ মানে ব্যবহার। ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের পরে, পরে ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের পরে, পরে সাম পিপুল বিকেম ইমিউন টু দিস ডিজিজ, মানে পিপল বিকেম ইমিউন টু দ্য ডিজিজ। এটার মানে কি? লোকজন এই রোগের প্রতিরোধক্ষম হয়ে উঠলো। লোকজন রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠলো। আমি আবার রিপিট করতেছি, কথাটা কি বলতেছে? ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের পরে লোকজন রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠলো। মানে এই মেডিসিন গুলা ব্যবহার করার পরে দেখা গেল লোকজন যারা আছে, মানে মানুষ যারা আছে, তারা রোগে ভুগতেছে না, বরং রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠলো। এখন আমরা কি খুঁজি আসলে এই কথাটা ঠিক আছে কিনা। এই যে এইখানে মাঝখানে দেখুন, সিরিয়ালে আসার পর আমরা মাঝখানে ডিডিটি এন্ড ক্লোরোকুইন এই ব্যাপারটা পেলাম। ওকে। আচ্ছা, প্রিভিয়াসলি, পূর্বে, প্রিভিয়াস মানে পূর্বে, পূর্বে মেনি পিপুল লিভিং ইন সোসাইটিজ। আচ্ছা, পূর্বে মেনি পিপুল, ওকে, মেনি পিপুল অনেক মানুষ, ম্যালেরিয়া হ্যাড ডেভেলপ পার্শিয়াল ইমিউনিটি। আচ্ছা, তার পূর্বে অনেক মানুষ যখন ম্যালেরিয়াতে আক্রান্ত হইতো, তখন তাদের মধ্যে পার্শিয়াল ইমিউনিটি ছিল। পার্শিয়াল মানে আংশিক, ইমিউনিটি মানে প্রতিরোধক্ষম ছিল। তারা আংশিক প্রতিরোধক্ষম ছিল। বুঝাইতে পারছি? টু দা ডিজিজ, এই রোগের প্রতি, এই রোগের প্রতি তারা আংশিক প্রতিরোধক্ষম ছিল। আগে অনেক মানুষ এই রোগের প্রতি আংশিক প্রতিরোধক্ষম ছিল। বুঝাইতে পারছি? এবং তারা হচ্ছে সার্ভাইভ করতে পারতো, বেঁচে থাকতে পারতো। বুঝাইতে পারছি? নাও, এখন, এখন, এখন আহ এখন হচ্ছে ওয়িং টু ইয়ার্স অফ ফ্রিডম ফ্রম ইলনেস, মানে এখন ডিডিটি এবং ক্লোরোকুইন এইটা ব্যবহারের পর, এই যে এখন ডিডিটি এবং ক্লোরোকুইন এটা যখন ব্রট অ্যাবাউট মানে নিয়ে আসা, এটা যখন নিয়ে আসা হইল, এই মেডিসিন গুলা, এভরিওয়ান ওয়াজ ভালনারেবল এন্ড ডেথ টোল ওয়াজ হিউজ। এটার মানে কি? মানে প্রত্যেকেই এখন ভালনারেবল অবস্থায় চলে গেল, মানে ভয়াবহ অবস্থায়। এবং ডেথ টোল ওয়াজ হিউজ মানে মৃত্যুর হার বেড়ে গেল। তার মানে আগে যখন ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহার করা হইতো না, তখন মানুষ যদি ম্যালেরিয়া আক্রান্ত হইতো, মানুষের মধ্যে আংশিক হইলেও প্রতিরোধ ক্ষমতা ছিল, ইমিউনিটি মানে রোগ থেকে বাঁচার ক্ষমতা ছিল, তারা বাঁচতে পারতো। কিন্তু এখন ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহার নিয়ে আসার পরেও, মানে ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের পরেও প্রত্যেকেই ভালনারেবল হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকেই বিপদের মুখে পড়তেছে এবং মৃত্যুর হার বাড়তেছে। তার মানে ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের পরে মৃত্যুর হার বাড়তেছে। তার মানে কি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়তেছে?
মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই না, বরং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে মানে ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের আগে ভালো ছিল, ব্যবহারের পরে এটা খারাপ হয়ে যাচ্ছে। তো এটা হলো ফলস। এটা আফটার না হয়ে যদি বিফোর হইতো তাহলে ট্রু হইতো। হ্যাঁ, কারণ ডিডিটি এবং ক্লোরোকুইন ব্যবহারের পূর্বে সবাই ভালো ছিল, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল। এটা ব্যবহারের পর রোগ প্রতিরোধ ক্ষমতাটা খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মৃত্যুর হার বাড়তেছে। ক্লিয়ার? ওকে, গুড। ওকে, আচ্ছা, এবার আমি হচ্ছে 13তে যাব। 12 নম্বর আপনারা নিজেরা করবেন, এতগুলা করেছে 12 নিজেরা করবেন, আমি হিন্টস দিয়ে দিব। 13তে যাই। 13 নম্বরে বলতেছে 1 এইম, একটা লক্ষ্য হচ্ছে কি, এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ, পরিবেশগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একটা লক্ষ্য হচ্ছে শর্টেন, শর্টেন মানে কমিয়ে ফেলা, হ্রাস করে ফেলা, লাইভস অফ মসকিউটোস, মানে মশার আয়ুষ্কাল কমিয়ে ফেলা। এখন দেখুন, এই প্যাসেজটা পুরোটাই কি, ম্যালেরিয়া রোগ হচ্ছে, মানুষের জন্য ক্ষতি হচ্ছে, সবাই চাচ্ছে ম্যালেরিয়া বা রোগটাকে মানে মশাকে, মশার বংশবিস্তারকে নষ্ট করে দিতে। ধরেন আপনার হাতে সময় নেই, আপনি কমন সেন্স এটা কি দাগাইলে ভালো হয়, ট্রু না? কারণ এই প্যাসেজটা তো পুরোটাই এইটাই যে ম্যালেরিয়ার আয়ুষ্কাল, ম্যালেরিয়া যাতে বাঁচতে না পারে, ম্যালেরিয়া যাতে মরে যায়, এটা নিয়ে কাজ চলতেছে। তার মানে আপনি ট্রু দিতে পারেন। তো যখন এরকম আপনি সময় থাকবে না, আপনি সেন্স খাটায়ও দিতে পারেন। এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা একটু দেখি, হ্যাঁ, একটা লক্ষ্যের ব্যাপার দেখি। তার মানে প্রশ্নটা কি, একটা লক্ষ্য হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ, পরিবেশগত পদক্ষেপের উপর, যে মসকিউটোজ লাইফ মানে মশার জীবনটাকে কি করে ফেলা, কমিয়ে ফেলা, মশার জীবনটাকে শর্ট করে ফেলা। an alternative destroying the mosquitoes parasite environmental conditions, এই যে দেখুন। ওকে, environmental conditions তার মানে এখানে অ্যান্সার আছে, environmental অবস্থা হচ্ছে। ওকে, সাজেস্ট দ্যাট an alternative destroying mosquitoes, destroy করা মানে ধ্বংস করে দেওয়া, মশাকে ধ্বংস করে দেওয়ার কথা বলতেছে। এটার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত অবস্থা বা অ্যাপ্রোচ হচ্ছে দ্য ইকোলজিক্যাল টেকটিক। এই যে একটা লক্ষ্য, টেকটিক মানে কৌশল, লক্ষ্য ইকোলজিক্যাল মানে পরিবেশগত লক্ষ্য হচ্ছে রিমুভাল অফ এলার্জি অ্যান্ড রাবিশ ফ্রম রিভার্স এন্ড স্ট্রিমস। আচ্ছা, আমরা তো সবাই জানি মশার বংশবিস্তার রোধ করার জন্য আমরা কি করব, আমাদের বাসাবাড়ির আশেপাশে নর্দমা, ড্রেন, ময়লা এগুলো আমরা এখানে ফেলবো না। পানি যাতে ডোবাতে, পানি যাতে আবদ্ধ হয়ে না থাকে, ড্রেনেজ অবস্থা যাতে ভালো থাকে, পুকুরগুলাতে যাতে মশা বংশবিস্তার না করতে পারে, এই জিনিসগুলাই করব। সো এইখানে এই পদক্ষেপ গুলার কথা বলতেছে যে রিমুভ করা, দূর করা, রাবিশ বর্জ্য ময়লা নদী থেকে। এরপরে হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা মানে পয় নিষ্কাশন ব্যবস্থা, জলাধার, পুকুরের পয় নিষ্কাশন ব্যবস্থাটা ভালো করা। এরপরে হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে ময়লা টয়লা মানে বা আবর্জনা এগুলা না ফেলা। তার মানে এগুলা কি পদক্ষেপ না? এগুলা তো আমরা সবাই জানি। তাহলে এই পদক্ষেপ নিলে কি হবে? দিস মেথড, এই পদ্ধতিগুলা রিলাইজ অন রিকগনিশন লোকাল কন্ডিশন। এই যে দিস মেথড রিলাইজ, এই মেথড গুলা হচ্ছে কি করবে, মসকিউটো ব্রিডিং মানে মশার ব্রিড করা মানে কি, প্রজনন হার, মশার জন্ম দেওয়া, এই ব্যাপারগুলো মশার জন্ম দেওয়াটাকে কি করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। ক্লিয়ার? এই যে এনিথিং দ্যাট, এই যে রিডিউস, এগুলা হ্রাস করবে মসকিউটো লঞ্জিভিটি, এই যে বাই রিমুভিং ব্রিডিং ফ্যাসিলিটিস। এই যে দেখুন, এই মানে কি বলতেছে, এই পদক্ষেপ গুলা কি করবে, রিডিউস করবে, কমায় ফেলবে, হ্রাস করবে। রিডিউসের সিনোনিম হচ্ছে শর্টেন, হ্রাস করা। মসকিউটো মশার লঞ্জিভিটি মানে কি, মশার আয়ুষ্কাল, মশার আয়ু, মশার জীবনকাল। বাই রিমুভিং ব্রিডিং ফ্যাসিলিটিস মানে তার প্রজনন সুবিধাগুলা বাদ দিয়ে রিমুভ করা হবে, দূর করা হবে, মানে মশা যাতে সহজে প্রজনন করতে না পারে, এটা কমায় ফেলা। এটার জন্য কি করতে হবে, ওই যে পদক্ষেপগুলা, যে যত্রতত্র ময়লা ফেলে বদ্ধ পানিতে রাখা, ড্রেনেজ সিস্টেমটা পরিষ্কার করা, এই জিনিসগুলা যেগুলো আমরা শুনে থাকি। তার মানে একটা লক্ষ্য হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচের দিক থেকে একটা লক্ষ্য হচ্ছে মশার আয়ুষ্কালটা কি করা, শর্টেন করা, রিডিউস করা, কমিয়ে ফেলা। তার মানে এটা হচ্ছে ট্রু। ওকে, এখন আমি আপনাদের 12তে হিন্টস দিই। 12 নম্বরটা আপনারা যদি একটু তাকান, খেয়াল করুন 12তে কি বলা আছে। আহ 12তে আপনারা দেখুন, 13 নম্বরে আনসার আমরা এই জায়গা পরে পাইছি, তাই না? এই জায়গা পরে আমরা 13 পাইছি, 11 আমরা এই জায়গায় পাইছি, তার মানে 12 হচ্ছে এই মাঝখানে জায়গা থেকে 12 আসবে এইখানে। ওকে, এই মাঝখানে জায়গা থেকে 12 আসবে। তো আপনারা 12টা বের করবেন এই মাঝখানে, কারণ 13তে নিচে, 11 এইটা, সিরিয়াল মেনটেন করলে 12তে মাঝখানে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে ট্রু ফলস আপনারা পাইছেন কিন্তু নট গিভেন পান নাই, সো 12 এর অ্যান্সার হচ্ছে নট গিভেন। ক্লিয়ার? সো আপনারা এইখান থেকে বের করবেন 12 এর অ্যান্সার নট গিভেন কোথায়। প্রশ্নটা কি, পিপুল ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষ যারা আছে এরা হচ্ছে রিফিউজ করতেছে, রিফিউজ করা মানে কি, বাদ দিতেছে কি, ব্যাড নেটস, ব্যাড নেটস মানে কি, বিছানার
জাল, বিছানা জাল মানে কি আসলে মশারি। নেট তো অনেকভাবে ইউজ করা হয়, নেট মানে জাল, মাছ ধরতে নেট ইউজ করা হয়, তাই না? সো এখানে বিছানার জাল মানে মশারির কথা বলতেছে, মশারি ইউজ করা এটা। সো আপনার 12 যে নোট দিবেন এটা এখান থেকে পরে বের করতে পারবেন। ওকে, সো আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে বলবেন। এখন আপনাদেরকে একটা মজার জিনিস আমি দেখায় নিয়ে আসি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা কোর্স, আপনাদের এই যে রিসেন্ট কোশ্চেনের উপর বেস করে আমাদের একটা কোর্স আছে। হ্যাঁ, ওই কোর্সটাতে আপনি যখন জয়েন করবেন, একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে জাস্ট 2 মিনিটস। এই যে এই কোর্সটাতে আপনারা হচ্ছে সিডি আইএলটিএস এ রিডেনিং এ এই যাবৎকালে আসা, জানুয়ারি ফেব্রুয়ারিতে আসা যে কোশ্চেন গুলা, সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেন গুলা নিয়ে ক্লাস চলতেছে। অলরেডি ক্লাস চলতেছে, সবগুলা ক্লাসের রেকর্ড আছে। তার মানে যে ক্লাসগুলা হয়ে গেছে, আপনি ধরেন আজকে ক্লাস দেখতেছে, অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়েছে। ধরেন আপনি যদি আজকে 3 তারিখ ক্লাস দেখেন, 1-2 তারিখের ক্লাসের রেকর্ড গুলো আছে। ইভেন এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, সো আপনি যখনই এনরোল করবেন তখনই আপনি ক্লাসগুলা পেয়ে যাবেন। এরকম আমরা ডিটেইলসে, দেখুন, রিডিং প্যাসেজ 1 এর উপর 3টা ক্লাস নিচ্ছি, রিডিং প্যাসেজ 2 এর উপর 3টা ক্লাস, রিডিং প্যাসেজ 3 এর উপর 3টা ক্লাস, মানে আলাদা আলাদা তিনটা টোটাল 9টা ক্লাস আছে। সো আপনারা, ক্লাসগুলো আমাদের চলতেছে প্রত্যেকদিন রাত 10টায় জুম অ্যাপে ক্লাস হচ্ছে। এই যে ক্লাসগুলো রেকর্ড লাইফ টাইম থাকবে। কোর্স ফি মাত্র 815 টাকা। আপনি কোর্স ফিটা হচ্ছে বিকাশ করতে পারবেন। এটা হচ্ছে আমার নাম্বার, মানে আপনাদের মার্জেন ভাইয়ের নাম্বার এইটা। আপনারা এই নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ করলে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। মনে রাখেন, যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো চলে গেছে এমন নয়, ওই ক্লাসগুলো রেকর্ড আছে। প্যাসেজ 1 এর উপর 3টা ক্লাস হবে, প্যাসেজ 2 এর উপর 3টা, এবং ক্লাসগুলো হচ্ছে সিডিআইএলস এ রিসেন্ট কোশ্চেন যেগুলো আসছে ওইগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এক্সামিনারের ভিউ পয়েন্ট কিভাবে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো বোঝার ট্রাই করতেছি। এর বাইরেও আমরা কি করতেছি, যে এই ব্যাচে যারা ভর্তি হচ্ছে প্রথম 50 জনের জন্য না, অ্যাকচুয়ালি 100 জনের জন্য আমরা 4 সেট রিসেন্ট এক্সামে আসা প্রশ্ন দিচ্ছি। আপনি ক্লাসগুলো করার পর রিসেন্ট এক্সামে আসা 4 সেট প্রশ্ন যখন পাবেন, আপনি ওইগুলা প্র্যাকটিস করে মক টেস্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন, এবং বাসায় মক হিসেবে ইউজ করে আপনার অবস্থা কেমন সেটা বুঝতে পারবেন। তার মানে আপনার কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারবেন। সো রিসেন্ট এক্সামে আসা ব্যাচটাতে আপনারা যদি ভর্তি হতে চান, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা জানাবেন। নেক্সট আপনারা কোন ক্লাস চাচ্ছেন, লিসেনিং, রিডিং, রাইটিং কি চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উপর বেস করে আমি ক্লাসগুলো নিব, এবং আরো স্বতঃস্ফূর্ত ভাবে, আরো যাতে ইজিলি আপনাদের বোঝানো যায় সেই জিনিসগুলো আমি ক্লাসে দেখিয়ে দিব। ওকে। আর হচ্ছে এই ক্লাসের পিডিএফটা আপনারা কমেন্ট বক্সে গ্রুপ লিংক দেওয়া থাকবে, ওইখানে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, পিডিএফ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোন ক্লাস চাচ্ছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর এই ক্লাসটা কেমন লাগছে জানতে ভুলবেন না। আর যারা কোর্সে এনরোল হতে চাচ্ছেন তারা দ্রুত এনরোল হয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করে। 815 টাকা মাত্র কোর্সে। সে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।